এসএমসি অর্সালাইন এর নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি একজন স্বনামধন্য উপস্থাপক খন্দকার স্মাইল। খন্দকার স্মাইল শো চলে না কেন? আমি দেশের বাইরে আছি এখন, এই মুহূর্তে না, দেশের বাইরে থাকতে হয় যে কারণে আপাতত বন্ধ আছে। দেশের বাইরে কেন আছেন? কানাডাতে কিছুদিন থাকতে হচ্ছে আমাকে, ওই পারিবারিক কারণেই। তো সেই কারণে স্মাইল শোটা এখন বন্ধ আছে, আশা করছি এখন আবার শুরু করব। আপনি কি কানাডার নাগরিকত্ব নিচ্ছেন? পিআর নিচ্ছেন, ওকে। এই যে বাংলাদেশের শিল্পীরা বিদেশে পাড়ি জমায়, কেন জমায়? অন্যদেরটা জানি না, তবে আমি পাড়ি জমাচ্ছি না। তবে আমাকে কিছুদিন থাকতে হয়েছে, যেহেতু আমি ১.৫ বছরের মতো আমার একটা গ্যাপ ছিল। এখন আমি বাংলাদেশে এসেছি, বাংলাদেশে আছি। আপনি একজন উপস্থাপক, উপস্থাপনাকে বাংলাদেশে বহু মানুষ খুব উৎকর্ষ জায়গায় নিয়ে গেছে। ফজলে লোহানী থেকে শুরু করে আব্দুল্লাহ আবু সাইদ থেকে শুরু করে হানিফ সংকেত থেকে শুরু করে অনেকে আছেন। পরবর্তীতে উপস্থাপনা যারা আমরা করছি, আপনি কি মনে করেন যে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ছাড়া উপস্থাপনার রাষ্ট্রীয় একটা স্বীকৃতি কিংবা সোশ্যাল স্বীকৃতি, প্রফেশনাল স্বীকৃতির জায়গায় আমরা পৌঁছতে পেরেছি? সেটা বলবো না, তবে উপস্থাপনার ক্ষেত্রে আপনি যেটি বললেন যে আমার মনে হয় রাষ্ট্রীয় একটা স্বীকৃতি প্রয়োজন আছে, যেমন আগে অনেক আব্দুল্লাহ সাইদ স্যার পেয়েছেন, সেরকম রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি বিশেষ করে উপস্থাপনার ক্ষেত্রে নেই। সো এটি খুব প্রয়োজন। আর এখন সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে, এটা এক ধরনের পরিবর্তন এসে গেছে। সো এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশ টেলিভিশন বা চ্যানেল আই বা অন্যান্য চ্যানেলে যেগুলো হচ্ছে, এর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে তার একটা ধরন আমরা দেখতে পাই, চ্যানেলগুলোতেও সেই পরিবর্তন এসে গেছে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। দীর্ঘ কয়েক যুগই বলতে পারি হানিফ সংকেত তার ইত্যাদিকে যে মাত্রায় জনপ্রিয় একই ধারায় রেখেছে, কেন পরবর্তীতে আর কেউ এই ধরনের শোকে জনপ্রিয় করতে পারল না? ওনার নিষ্ঠা, একাগ্রতা এবং ওনার ভালো লাগা, উনি কিন্তু এই কাজটি ছাড়া অন্য কিছু করেন না বা করতে চান না। তবে নাটক পরিচালনা করেন মাঝে মধ্যে, কিন্তু ম্যাগাজিন কেন্দ্রিক এই ডিভোশনটা আসলে কারোর মধ্যে ছিল না। কেউ এককভাবে ওটি নিতে পারে না, রিস্ক নেয়নি, যেটা হানিফ সংকেত ভাই নিয়েছেন। এবং ওনার ক্রিয়েটিভিটিও সেরকম আছে, যে কারণে উনি টিকে গেছেন এবং দীর্ঘদিন আছেন। কয়েকটি প্রজন্ম কিন্তু তৈরি হয়েছে হানিফ ভাইয়ের ম্যাগাজিন অনুষ্ঠান দেখে। এটা আমার কাছে মনে হয় আর কি। এই ছাড়া অন্য কোথাও যেতেও ওনাকে দেখি না খুব একটা। উনি এই অনুষ্ঠান নিয়েই আছেন। এখন কী পর্যায়ে আছে সেটা আমি বলতে পারবো না, তবে কারণ আমি দেশের বাইরে ছিলাম কিছুদিন, যে কারণে আমি একটু গ্যাপ ছিল আমার। তবে ওনার নিষ্ঠার কারণে হয়তো উনি টিকে আছেন। হানিফ সংকেত পরবর্তী প্রজন্ম যারা কাজ করেছে, তাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? তাদের মধ্যে কি সম্ভাবনা দেখেছেন এবং কি সম্ভাবনা দেখেন নাই? যেটি বললাম, আমি সহ আমাদের ওই ধারাবাহিকতা নেই। আমি ছিলাম, আব্দুল তুষার ছিল, আঞ্জাম মাসুদ ছিল, আপনিও এখন উপস্থাপনা করছেন দীর্ঘদিন যাবৎ। তবে আপনার ধারাবাহিকতাটা আবার অন্যরকম। আমরা কিন্তু ম্যাগাজিন করেছি, আপনি হয়তো ম্যাগাজিন সেভাবে করেছেন কিনা আমার জানা নেই, তবে টক শো কেন্দ্রিক অনুষ্ঠানগুলো আপনি বেশি করেছেন। আমাদের সেই, আমার কথা বলি, আমাদের সেই ধারাবাহিকতা নেই। আমরা হয়তো কিছুদিন বিটিভিতে করেছি, কিছুদিন হয়তো অন্য চ্যানেলে করেছি, যেই কারণে ইত্যাদির মতো সেভাবে আমরা, ইত্যাদি ছাড়াও আমরা প্রত্যেকেই এখনও একই কথা বলেন, যদি কিছু মনে না করেন অনুষ্ঠানটির কথা বলেন। ফজলে লোহানী সাহেবকে স্মরণ করে, আব্দুল্লাহ সাইদ স্যারকে শ্রদ্ধা করে। ওনারাই আইডল হয়ে গেছেন এবং ওনারা সেই অবস্থানে এখন পর্যন্ত আছেন। কিন্তু আমাদের প্রজন্মের বা আমি বা আমরা সমসাময়িক যারা আছে, তারা সেই পর্যায়ে পৌঁছতে পারেননি। আব্দুল তুষার ভাইকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, তার উপস্থাপনাকে? তার উপস্থাপনার ধরন ভালো, তিনি অনেকের চেয়ে মেধাবী, এটি আমার কাছে মনে হয়। যে মেধার কারণে তার কথা বলার মধ্যে সে সাবলীলতা আছে। বলতে পারেন বিটিপিতে যখন শুভেচ্ছা হতো, সেটি আমরা দেখতাম, এক ধরনের অনেক কিছু জানা মানুষ মনে হয়েছে আমার কাছে, যে কারণে উনি বেশ কিছুদিন করেছেন, কিন্তু এখন হয়তো করেন না। কি কারণে করেন না সেটি আমি জানি না। আঞ্জাম মাসুদকে আপনার কিভাবে মূল্যায়ন করতে ইচ্ছা হয়? আঞ্জাম মাসুদ, হ্যাঁ, আমরা একসাথে কয়েকজন ছিলাম, তবে তাদের আগে আমি, আঞ্জাম মাসুদ ছিল, আরও কয়েকজনও ছিলেন পাশাপাশি। তাদের একটা ধরন ছিল, তার একটা স্টাইল ছিল। প্রথমে ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা অনুষ্ঠান ছিল, এরপরে আজকাল করেছে। এখন তার ধারাবাহিকতা এখনও নেই। বিটিভিতে চেষ্টা করেছে, এটিএন বাংলা এখন একটা অনুষ্ঠান করে। তবে দর্শকদের কাছে হয়তো তার অ্যাকসেপ্টেন্স আছে। আমার একটা সমস্যা হলো,
যখন আমাকে কেউ জিজ্ঞেস করে আপনি আনজাম মাসুদ না, এই প্রশ্নটা আমারে করে। কিন্তু আমি খুব দুঃখ পাই, হ্যাঁ আমার কোনো আইডেন্টিটি তৈরি হয়নি, বা আপনি আব্দুল তুষার না, আপনার শুভেচ্ছা হতো না, এই দুঃখটা আমার আছে। তো সেটি আমি আমার ব্যর্থতা মনে করি। এবার আমি খন্দকার স্মাইল নিজের সম্পর্কে নিজের মূল্যায়ন করুক একটু। তবে আমার স্মাইল শোটা বলে প্রাইভেট চ্যানেলে যেটি হতো এন্টারটেইনমেন্ট শো, স্মাইল শো, সেটির কথা বলে, এটি আমার একটা স্যাটিসফ্যাকশন। তবে বিটিভিতে যখন আগে বহুরূপী করতাম, আপনার মনে আছে কিনা বা আপনি কখনো দেখেছেন কিনা, সেটি হচ্ছে 98, 99, 2000 সালে বহুরূপী যখন করতাম, তখন তো একটা চ্যানেল ছিল, সেই কারণে অনেকেই দেখেছে, অনেকেই এখনো মনে করে এটি এক ধরনের ভালো লাগে। তবে আমার চুল ছিল তখন, এখন চুল নেই, সেই জন্য অনেকে বিভ্রান্ত হয়। তখন আমি বলতে হয় যে আমার ছোট ভাই করতো, আমি তার বড় ভাই। দেবাশিস বিশ্বাস সম্পর্কে আপনি কি মূল্যায়ন করবেন? দেবাশিস বিশ্বাসের ট্যালেন্ট আছে, তবে তার চলচ্চিত্র এবং মিডিয়া। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওট স্যালাইন। সেও ওই একই রকম আমাদের মতো বিটিভিতেও করেছে, বিভিন্ন চ্যানেলেও করেছে, কোনো একটা চ্যানেলে বা কোনো একটা অনুষ্ঠানকে নিয়ে এগিয়ে যায়নি, যে কারণে এখন তাকে আমরা দেখতে পাই ফিল্মে কাজ করছে। সে ফিল্মে টিকে থাকতে চায়, সেটা একটা বড় মাধ্যম। ফিল্মে টিকে থাকবে, তার বাবাও যেহেতু ফিল্মে ছিলেন, কিন্তু উপস্থাপনায় ওই যে আমাদের ধারাবাহিকতা সেরকম ছিল না। তবে আমি কিছুটা চেষ্টা করেছি। বহুরূপী যখন ছিল তখন বহুরূপী করেছি। আমার বিটিভিতে আড্ডা হতো একটা, সেটাও করেছি, ম্যাগাজিন অনুষ্ঠান। আর এটিএন বাংলা যেটা হতো স্মাইল শো, এটা দীর্ঘদিন 10 বছর যাবতের মতো হয়েছে, 10 বছর ছিলাম। নারীরা, সুন্দরীরা যখন উপস্থাপনায় আসে তখন পুরুষদের দাম থাকতো না, নারীদেরকে নিয়েই সবাই, স্পোর্টস শো থেকে শুরু করে সেলিব্রিটি শো থেকে শুরু করে সব কিছু তাদেরকে দিয়ে হোস্ট করাতো, কিন্তু কোনো নারীকেই কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না। এই কারণটা কি? আচ্ছা, নারীদের ব্যাপারে যেটি আমরা বলবো, যেমন হানিফ সংকেত ভাই যদি ইত্যাদি করে থাকেন, তুষার ভাই যদি শুভেচ্ছা করে থাকেন, আমাদের আগের যদি কিছু মনে না করেন আব্দুল্লাহ সাইদ স্যাররা, তারা যখন একটা অনুষ্ঠান করেছেন, যেরকম মেয়েরা কিন্তু সেরকম কোনো অনুষ্ঠান হোস্ট করেনি। তার নিজের অনুষ্ঠান বলে কোনো কিছু নেই। তারা যখন যেখানে যে অবস্থায় পারে সেই অনুষ্ঠানটি করে, যেই চ্যানেল ডাকে সেই অনুষ্ঠানটি করে, কিন্তু কারো কোনো নিজস্ব অনুষ্ঠান আমার চোখে পড়ে না খুব একটা। কিন্তু তারা আবার প্রাইভেট অনুষ্ঠানগুলো বেশি করছে, স্টেজ শোটো বেশি করছে, সেটি আমাদের চোখে পড়ে। সেখানে আমাদের ছেলেদের আবার একটু প্রাধান্য কম। শাহরিয়ার নাজিম জয়, আমি গত 6-7 বছর ধরে নিয়মিত উপস্থাপনা করছি, আমাকে মূল্যায়ন করুন। অ্যাগ্রেসিভ উপস্থাপনার ক্ষেত্রে যেই প্রশ্ন হয়তো সচরাচর আমরা করি না, সেগুলো শাহরিয়ার নাজিম জয় করে। তো অনেকে আবার এগুলো পছন্দ করে, খুব বেশি পছন্দ করে এখন। আর আপনাকে বললো কি যে ভাইরালের বাপ, হ্যাঁ ভাইরালের বাবা, ভাইরালের দাদাকেও আমরা দেখেছি, এখন ভাইরালের ওয়াইফকে বা স্ত্রীকে সেটি খুঁজতে চেষ্টা করছি, ভাইরালের দাদিকে সেটিও খোঁজার চেষ্টা করছি। আপনি নাটক অভিনয় করেছিলেন মাঝে মধ্যে। একজন মানুষ যদি বিভিন্ন কাজে যুক্ত হয়, তাহলে কি সে আসল আইডেন্টিটি হারিয়ে ফেলে না? কোনো আইডেন্টিটি তৈরি হয় না? আইডেন্টিটি তৈরি হয়। যেমন আমরা পাশের দেশগুলোতে যদি দেখি, অনেক কিছুই করে, হোস্টিংও করে, ফিল্মও করে, নাটকও করে। সেই জিনিসটা আমাদের হয়তো এখানে হয়ে ওঠেনি। সে কারণে আমি 91 একটা নাটক করেছি, আসলে বিভ্রান্ত ছিলাম যে কোন দিকে যাব। শেষে আমাকে বলা হলে উপস্থাপনা করো। সাগর ভাইকে তখন দেখতে মনে অনুষ্ঠান উপস্থাপনা করেন বিটিভিতে, দেখা হতো, উনি উৎসাহ দিতেন, কিন্তু উনি উপস্থাপনা করে গেছেন। আমি আবার ওই মাঝে মধ্যে নাটকও করতাম, যে কারণে আবার সাগর ভাইয়ের পরিচালনায় একটা নাটক করেছি। সাগর ভাই সুযোগ দিয়েছেন, সেটি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম যখন ছিল। আমি কিন্তু মঞ্চ নাটকেও আছি, মঞ্চে কাজ করি, ঢাকা পদাতিক, 3 জায়গায় উপস্থাপনা করি। একদিকে টিভিতে নাটক করার চেষ্টা করেছি, কিছু করেছি, তবে আপনাদের মতো অত না, অল্প কিছু করেছি। সেখানেও স্থায়ী হতে চেয়েছিলাম। আমার 91-এ কিন্তু ফার্স্ট নাটক গিয়েছিল ডক্টর ইনামুল হকের লেখা শ্রাবণী বসন্ত নাটক, প্রযোজক ছিলেন আলী ইমাম, কিন্তু সেই কন্টিনিউটি আমি ধরে রাখতে পারিনি। আবার আমি অ্যানাউন্সমেন্টও করেছি, বিটিভিতে অ্যানাউন্সারও ছিলাম। ফরিদুর রেজা সাগর সাহেব যেমন একেবারে সর্বশ্রেণীর মানুষকে আশ্রয়, প্রশ্রয় এবং গাইডেন্স করে, কিন্তু আপনি তো চ্যানেল আইতেও আছেন, এটিএন বাংলাতেও কাজ করেন,
এটিএন বাংলা এত কনজারভেটিভ কেন? কেউ যদি এটিএন বাংলা থেকে চ্যানেল আইতে আসে তারা খেপে যায়, রাগ হয়ে যায়, কিন্তু চ্যানেলে তো সেটা হয় না। আমি জানি না শ্রী, তবে আমি তো আসি, সাগর ভাইয়ের জন্মদিনেও আসলাম, আমার কোনো ভয় নেই, আমার কোনো অসুবিধা নেই। আমি এটিএন অনুষ্ঠান করি, কিন্তু এটিএন বাংলায় অনুষ্ঠান করি, তবে আমার দুইটা মত আছে। একটা হচ্ছে স্যাটেলাইট চ্যানেল স্যাটেলাইট চ্যানেলের শুরুটা যদি বলতে হয় তাহলে ডক্টর মাহফুজুর রহমানের নাম বলতে হবে। আর শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কলা কৌশলী সকলকে একত্রিত করার যে একজন প্রাণ পুরুষ, সেটি যদি বলতে হয় বা কখনো যদি ইতিহাস লিখতে হয়, সেই ক্ষেত্রে চ্যানেল আই ফরিদুর রেজা সাগরের নাম বলতে হবে। দুইভাবে আমি দুইটা কথা বললাম। একটা হচ্ছে চ্যানেল যদি বলতে হয় বাংলাদেশে শুরু হয়েছিল কিভাবে, কবে, কখন, কে উদ্যোগ নিয়েছেন, তাহলে এটিএনের কথা বলতে হবে। আর সকল শিল্পী, কলাকুশলী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার এই জগতের এদেরকে একত্রিত করার একটা বন্ডিংস তৈরি করার মানুষ হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ক্রেজকে আপনি কি চোখে দেখেন? সোশ্যাল মিডিয়া যে ক্রেজ, যে হাইপ, সোশ্যাল মিডিয়ার যে এখন এক সময় ভেবেছিলাম যে সোশ্যাল মিডিয়া যেভাবে ডেভেলপ করছে চ্যানেলগুলো হয়তো থাকবে না বা চ্যানেলগুলোর কার্যক্রম কমে যাবে, কিন্তু সোশ্যাল মিডিয়া কেউ স্টার হলেও চ্যানেলগুলো যখন কাউকে রিকগনাইজ না করে, কাউকে যদি অ্যাপ্রিসিয়েট না করে, চ্যানেলগুলোতে সেই যদি কখনো আসতে না পারে, তার কিন্তু একটা ব্যর্থতা থেকে যায়, পূর্ণাঙ্গতা আসে না। সেই ক্ষেত্রে চ্যানেলগুলোর গুরুত্ব এখন পর্যন্ত সবচেয়ে বেশি। আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, আপনি কিছু দর্শন, আপনার নিজস্ব অভিব্যক্তি, না বলা কথা চ্যানেল আইয়ের দর্শকদের জন্য বলবেন, যে আমরা সংরক্ষিত রাখবো এবং চ্যানেল আইয়ের দর্শককে বারবার দেখাবো। হ্যাঁ, প্রিয় দর্শক, শাহরিয়ার নাজিম জয়ের 13টি প্রশ্ন অনুষ্ঠানে এসছি, খুব ভয়ে ভয়ে এসছি। এক ধরনের আমার কাছে মনে হয়েছে যে এখানে রিমান্ডে নেওয়া হবে, কিন্তু ওইভাবে বলা হয়নি। আক্রমণাত্মক কোনো প্রশ্ন ছিল না, কথা ছিল না, তবে আমার কাছে খুব ভালো লেগেছে এবং অনেকেই অনুষ্ঠানটি দেখেন। এবং আমার যেটি চাওয়া, আমরা বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন, আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল আমি কি বিদেশে চলে যাচ্ছি, কিন্তু আমার বাংলাদেশ ভালো লাগে, আমি বাংলাদেশেই থাকতে চাই, বাংলাদেশেই আছি। আরেকটি কথা সেটি হচ্ছে আমরা শুদ্ধ প্রমিত বাংলা ভাষায় যেন কথা বলি। আমরা যখন দেশের বাইরে যাব, আমরা যখন অন্য ভাষার মানুষের সামনে যাব, তখন যেন আমরা তাদের কাছে, তারা দেখলে বোঝা যায় আমরা বাংলাদেশের মানুষ, বাংলা আমাদের ভাষা, বাংলা আমাদের সংস্কৃতি, এই দেশকে আমরা আমাদের মনে লালন করব সেভাবে। অর্থাৎ আমাদের সংস্কৃতি দেখে যেন বোঝা যায় যে আমরা বাংলাদেশের মানুষ। আমাদের প্রত্যেকের আঞ্চলিক ভাষা থাকবে, আঞ্চলিকতা একটা সৌন্দর্য আছে, প্রত্যেক জেলার আঞ্চলিকতা আছে, কিন্তু জাতি হিসেবে আমরা যখন অন্য দেশে কথা বলবো অথবা আমাদের মিডিয়াতে কথা বলবো, তখন যেন আমরা শুদ্ধ বাংলায় কথা বলতে শিখি। সবশেষে আমাদের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।